প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা 144 হতে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত প্রথম পর্বে 144 পৃষ্ঠার একক কাজ এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে সমাধান করাবো 144 পৃষ্ঠার 3 নাম্বার সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। ক্লাসের শুরুতে একটা জোড়াই কাজ। প্রত্যেকে খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকো, যার বাহু তিনটির দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে পারো, কিন্তু ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণটি হতে হবে 30 ডিগ্রি। ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রুলার অথবা স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিচের ছকটি পূরণ করো। প্রশ্নটা সবাই একটু ভালো করে বোঝে নাও যে তোমরা প্রত্যেকে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, যার 3টা বাহুর দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো তুমি নিতে পারবা, কিন্তু ভূমি সংলগ্ন যে সূক্ষ্মকোণটি হতে হবে অবশ্যই 30 ডিগ্রি। কোণটা কি হতে হবে? 30 ডিগ্রি হতে হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ, ভূমি সংলগ্ন যেটা সূক্ষ্মকোণ সেটা 30 ডিগ্রি হতে হবে। ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রুলার অথবা স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিচের ছকটি পূরণ করো। এরপরে যখন আঁকা হয়ে যাবে তখন রুলার স্কেল দিয়ে কি করবে, যে বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করবে। পরিমাপ করার পরে এখানে যে এগুলোর মান বসাতে হবে, বসিয়ে যে এই ছকটা পূরণ করতে হবে। প্রত্যেকে কাজটি করতে হবে। প্রত্যেকে কাজটি করার পর এরপরে কিন্তু কম্পেয়ার করতে হবে সবার সাথে সবার। আমি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো, এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার 3টা বাহু আছে এবং যার 3টা কোণ আছে। এই সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে যে ABC। এটা হচ্ছে সমকোণ। এই সমকোণের বিপরীত বাহু যেটা আছে এটার নাম কি? অতিভুজ। অর্থাৎ BC যে বাহুটা আছে এটার নাম হচ্ছে যে অতিভুজ। এবার অতিভুজ সংলগ্ন দুটা কোণ আছে, এই কোণ এই কোণ, এই দুটো হচ্ছে যে সূক্ষ্মকোণ, এই দুটো হচ্ছে কি? সূক্ষ্মকোণ। এবার একটু খেয়াল করো, এই যে কোণটা এখানে আছে, এই কোণটার বিপরীত যে বাহু সেটার নাম হচ্ছে যে বিপরীত বাহু অথবা উচ্চতা। বিপরীত বাহু বা উচ্চতা। তাহলে আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহু আছে, 3টা বাহুর মধ্যে আমরা 2টা বাহুর নাম অবশ্যই পেয়ে গেছি। এটা তো অবশ্যই একদম যে স্বীকৃতভাবে যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এবার এখানে যে সূক্ষ্মকোণ প্রথমটা দেওয়া আছে 30 ডিগ্রি, মনে করো এটা 30 ডিগ্রি কোণ, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে যে বিপরীত বাহু বা উচ্চতা। তাহলে আরেকটা বাহুর নাম অবশ্যই আমরা জানি, সেটার নাম হচ্ছে কি? সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এই বাহুটার নাম হবে সন্নিহিত বাহু বা ভূমি। আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে যে 30 ডিগ্রি কোণ সংলগ্ন একটা বাহু আছে, এটা হচ্ছে যে ভূমি। তাহলে এটা যদি ভূমি হয়, এই ভূমি সংলগ্ন কোণ হচ্ছে যে এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা প্রশ্নের মধ্যে আমাদেরকে দেওয়া আছে। আমরা আগের পর্বে শিখেছি যে তেটার বিপরীত বাহুটা হচ্ছে যে বিপরীত বাহু বা উচ্চতা, আর তেটার সাথে লাগানো যে বাহুটা সে বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। এটা আমরা কিন্তু প্রথম পর্ব থেকে শিখে আসছি। যারা প্রথম পর্বটি দেখোনি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই প্রথম পর্বটা দেখে নিবা। এখান থেকে আমরা আরো একটা জিনিস জানি যে এই কোণের যে শীর্ষবিন্দু হচ্ছে এ শীর্ষবিন্দু হলে এই কোণটার বিপরীত যে বাহুটা অবস্থান করে সেই বাহুটার নাম এই শীর্ষবিন্দু অনুসারে হয়, এবং সেটা অবশ্যই যে স্মল লেটারের হয়। তাহলে এই বাহুটার নাম হবে স্মল লেটারের এ দিয়ে। এই বাহুটার নাম কি হবে? স্মল লেটারের এ দিয়ে। এবার বি কোণের শীর্ষবিন্দু হচ্ছে বি। এই বি কোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে কি? এসি। এই এসি বাহুর নাম হবে এই বি কোণ অনুসারে বা বি শীর্ষবিন্দু অনুসারে। বি যেহেতু এখানে ক্যাপিটাল, তাহলে বাহুটার নাম হবে স্মল বি।
এটাও আমি প্রথম পর্বে শিখিয়েছি। এবার সি কোণের বিপরীত যে বাহুটা আছে সেটার নাম হচ্ছে এ বি। হ্যাঁ, এবার সি হচ্ছে যে ক্যাপিটাল লেটারের, তাহলে এই এ বি বাহুটার নাম হবে স্মল সি। কি হবে? স্মল সি। আশা করি যারা প্রথম পর্বটি দেখেছো তারা অবশ্যই এই সম্পর্কে অবগত আছো। এবার জোড়ায় কাজ, যেহেতু এখানে জোড়ায় কাজ বলেছে প্রিয় শিক্ষার্থীরা, তাই আমি দুইটা ত্রিভুজ নেব। তোমরা চাইলে একটাও নিতে পারো। যেহেতু জোড়ায় কাজ সেই জন্য প্রত্যেকে করার জন্য আমি দুটা নিয়েছি। এবার একটু খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি দুটা যে সমকোণী ত্রিভুজ নিয়েছি, আর এখানে এই এই যে কোণ, হ্যাঁ, ভূমি সংলগ্ন যে কোণ সেটা 30 ডিগ্রি নিয়েছি, এটাও 30 ডিগ্রি নিয়েছি, কিন্তু বাহুর পরিমাপগুলো এটার চাইতে এটা একটু বৃহত্তম নিয়েছি, অর্থাৎ এইগুলোর চাইতে এটা একটু বড় করে চিত্রটা এঁকেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে প্রথম ত্রিভুজটা নিয়েছি একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। এই বাহুটার পরিমাপ নিয়েছি যে 6 একক। এবার এই বাহুটার পরিমাপ নিয়েছি যে 12 একক। এবার এই বাহুটার পরিমাপ নিয়েছি যে 6√3 একক। এবার দ্বিতীয় যে ত্রিভুজটা নিয়েছি সেটার এই বাহুটার পরিমাপ নিয়েছি 11 একক, আর এই বাহুটার পরিমাপ নিয়েছি যে 22 একক, আর নিচের যে ভূমিটার পরিমাপ নিয়েছি 11√3 একক। যেহেতু আমরা যে ত্রিকোণমিতি করতেছি, ত্রিকোণমিতি কিন্তু পিথাগোরাসের যে সূত্র অনুসারে মেনে চলে। হ্যাঁ, সেই হিসাবে একটু খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে আমি যে উচ্চতাটা নিয়েছি সেই উচ্চতাটা হচ্ছে 6 একক। এরপরে যে অতিভুজ, সে অতিভুজ হচ্ছে যে 12 একক। একটু খেয়াল করো, এই যে উচ্চতার দ্বিগুণ হচ্ছে যে 12, অর্থাৎ দ্বিগুণ হচ্ছে যে কত? 12, অর্থাৎ 6 এর দ্বিগুণ হচ্ছে যে 12। আর এখানে দেখো, এখানে নিয়েছি দেখো 6√3, অর্থাৎ এই 6টা এখানে আছে কিন্তু √3 গুণাকারে আছে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, মনে রাখবা এই বাহুটা যদি এ হয়, অর্থাৎ এই বাহুটা উচ্চতাটা যদি এ হয়, আর অতিভুজ হবে 2a, অতিভুজ হচ্ছে কি 2a, আর ভূমি হবে √3a, √3a। তাহলে এর পরিবর্তে আমি যদি 6 বসাই তাহলে √3 গুণাকারে বসে গেছে। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, কি এটাও যে এর পরিমাপ হচ্ছে যদি 11, তাহলে এটা যদি 2a হয় তাহলে 11 কে 2 দিয়ে গুণ করলে 22, আর এখানে যদি যে √3a হয় তাহলে এর জন্য 11 আর √3 টা গুণাকারে বসে গেছে। এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদেরকে এটা কিন্তু শিখিয়ে দিলাম, এটা অবশ্যই মনে রাখবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা চিত্র 1 দেখে এখানে 1, 2, 3টা একটু পূরণ করে ফেলি। দেখো 1 নাম্বার একটু ভালো করে খেয়াল করো। 1 নাম্বারের চিত্র থেকে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি, তাহলে ভূমিটা কত? ভূমিটা হচ্ছে যে এখানে যে 30 ডিগ্রি কোণের সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে যে 6√3। তাহলে আমি এখানে লিখবো 6√3। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো বিপরীত বাহু, বিপরীত বাহু মানে হচ্ছে যে এখানে যে 30 ডিগ্রি দেওয়া আছে, এই 30 ডিগ্রির যে বিপরীত বাহু হচ্ছে এটা, এটার পরিমাপটা হচ্ছে কত? 6 একক। এটা পরিমাপ কত? 6 একক। আমি এখানে লিখে দেবো কি 6 একক, এখানে কি লিখে দেবো 6 একক। এরপর হচ্ছে অতিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে যে এটা, এইটা হচ্ছে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটার পরিমাপটা হচ্ছে 12 একক। কত? 12 একক। আমি এখানে লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা 12 একক। এককটা আমার ইঞ্চি হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা এঁকে নিতে পারো। এবার 4 নাম্বার, 4 নাম্বার ধাপটা আমরা পূরণ করব। 4 নাম্বার ধাপে বলছে অতিভুজ ভাগের সন্নিহিত বাহু। তাহলে দেখো এটার অতিভুজ কত? অতিভুজ হচ্ছে যে 12, আর সন্নিহিত বাহু কত? সন্নিহিত বাহু হচ্ছে যে 6√3। সন্নিহিত বাহু কত? 6√3, আর অতিভুজ হচ্ছে কত? 12। এবার যদি আমি 6 দিয়ে 12 কে ভাগ করি তাহলে পাবো কত? 2। নিচে পাবো কত? 2। তো আমার আনসারটি কি আসে দেখো তো, এখানে উপরে হচ্ছে যে √3
আর নিচে হচ্ছে যে 2, উপরে হচ্ছে যে √3, নিচে হচ্ছে যে 2। এবার করব 8 নাম্বার, অর্থাৎ এটার বিপরীত। এটার বিপরীত দেখো, উপরে হচ্ছে অতিভুজ, নিচে হচ্ছে যে সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ প্রথমে লিখবো আমরা। অতিভুজের মান হচ্ছে যে কত, 12। এরপরে নিচে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুর মাপ হচ্ছে যে 6√3, 6√3। এবার 6 দিয়ে যদি আমি 12 কে ভাগ করি পাই কত, 2। তাহলে আমার আনসারটা কত আসে দেখো, 2/√3, 2/√3। এবার 5 নাম্বার, 5 নাম্বার আছে অতিভুজ ভাগের বিপরীত বাহু। তাহলে আমার অতিভুজ কত, অতিভুজটা কত, 12। এই 12টা এখানে লিখলাম। এরপরে বিপরীত বাহু, বিপরীত বাহুটা কত আছে দেখো, 6। তাহলে 6 লিখলাম। এবার যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত, হাফ। কত পাবো, হাফ। অর্থাৎ 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, 6 দিয়ে 12 কে ভাগ করলে 2 হয়, সেজন্য পাবো হাফ। এবার 9 নাম্বারটা করব, কারণ এটার বিপরীত। তাহলে এটার অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে যে 12, প্রথমে 12 লিখলাম। এরপরে বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে কত, 6, 6 লিখলাম। এবার আমরা 12 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 2 পাবো। কত পাবো, 2 পাবো। এবার করব 6 এবং 7। 6 দেখো, বিপরীত বাহুর বাগের সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু বাগের সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু, বিপরীত বাহুর মান কত, 6। তাহলে আমরা প্রথমে লিখবো নিচে 6। আর সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুর মান কত, 6√3, এখানে লিখবো 6√3। এবার আমরা যদি 6 6 কেটে দিই 1, 1 দিয়ে √3 কে গুণ করলে তাহলে আমরা পেলাম √3। এবার আমরা করব এটা সন্নিহিত বাহু ভাগের বিপরীত বাহু। তাহলে আমাদের যে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কত, 6√3, সেটা নিচে বসবে। এরপরে যে বিপরীত বাহু, আমাদের বিপরীত বাহুর মান কত, 6, সেটা উপরে বসবে। 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/√3। কত পাচ্ছি, 1/√3। তাহলে আমরা ইতিমধ্যে 1 নাম্বার ত্রিভুজটার যে তথ্যগুলো আছে সেগুলো পূরণ করেছি। এবার দ্বিতীয় ত্রিভুজগুলো পূরণ করব। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে সন্নিহিত বাহু বা ভূমি, ভূমি হচ্ছে দেখো 11√3। তাহলে আমি এখানে 11√3 লিখে দিলাম। ঠিক একইভাবে যে বিপরীত বাহু, অর্থাৎ বিপরীত বাহু হচ্ছে এটা 11, সেটা লিখে দিলাম। এরপর হচ্ছে অতিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের বা সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে যে সমকোণ, এটার বিপরীত বাহু হচ্ছে যে 22, সেটা এখানে লিখে দিলাম। এবার অতিভুজ ভাগের সন্নিহিত বাহু বের করব। দেখো, অতিভুজ ভাগের সন্নিহিত বাহু বের করতেছি। যেমন 11 দিয়ে এখানে 22 কে ভাগ করলে আমরা পাই 2, তাহলে হয় কত, √3/2। মানটা আমরা পেয়ে গেছি। এবার এটার সাথে এই যে 8 নাম্বার, সেটা বের করতেছি। দেখো, সেটা বের করলাম যে সন্নিহিত বাহুর পরে হচ্ছে যে 11√3 আর অতিভুজের মান হচ্ছে 22। 11 দিয়ে 22 কে ভাগ করলে 2, তাহলে 2/√3। এবার বের করব 5 নাম্বার অতিভুজ ভাগের বিপরীত বাহু। দেখো, অতিভুজ হচ্ছে 22 আর বিপরীত বাহু হচ্ছে যে 11। 11 দিয়ে 11 কে ভাগ করলে 1, 11 দিয়ে 22 কে ভাগ করলে 2, তাহলে হাফ হয়। এরপর এটা দেখো যে বিপরীত বাহু ভাগের অতিভুজ, অতিভুজ হচ্ছে 22 আর বিপরীত বাহু হচ্ছে 11। 11 দিয়ে যদি 22 কে ভাগ করা হয় তাহলে পাবো 2। এবার বের করব 6 এবং 7 বিপরীত বাহু ভাগের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ভাগের বিপরীত বাহু। দেখো যে বিপরীত বাহু ভাগের সন্নিহিত বাহু, বিপরীত বাহু পরিমাণ হচ্ছে 11 আর সন্নিহিত বাহু হচ্ছে যে 11√3। 11 দিয়ে 11 কে ভাগ করলে 1, তাহলে আর থাকে √3। এরপরে যে সন্নিহিত বাহু হচ্ছে যে 11√3 আর বিপরীত বাহু হচ্ছে 11। 11 দিয়ে 11 কে ভাগ করলে 1, তাহলে 1/√3। তাহলে আমরা দ্বিতীয় ছকটিও পূরণ করে নিয়েছি।
এবার সম্পূর্ণ ছক দুটি তোমাদের জন্য আমি দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। আশা করছি তোমরা দেখে নিয়েছো। তাহলে তোমরা এখান থেকে কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা? তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো যে বাহুর পরিমাপগুলো যদি ভিন্ন হয়, অর্থাৎ যেমন সন্নিহিত বাহু অর্থাৎ ভূমির পরিমাপটা ভিন্ন হচ্ছে, বিপরীত বাহু অর্থাৎ উচ্চতা লম্ব উভয় ক্ষেত্রে ভিন্ন হচ্ছে, তারপর হচ্ছে অতিভুজ দেখো উভয় ক্ষেত্রে ভিন্ন হচ্ছে। উভয় ক্ষেত্রে ভিন্ন হওয়ার ফলেও, হ্যাঁ, উভয় ক্ষেত্রে ভিন্ন হলেও আমরা দেখতে পাচ্ছি যে অনুপাত কিন্তু সমান। দেখো যে √3/2 এখানে √3/2, হ্যাঁ, তারপরে দেখো এখানে দেখো যে হাফ, এখানেও কিন্তু হাফ, ঠিক আছে। তারপর এখানে দেখো √3 এরপর এখানে দেখো 1/√3 1/√3, এখানে দেখো যে 2/√3 2/√3, এরপর দেখো 2 2, ঠিক আছে। অর্থাৎ যে বাহুর পরিমাপগুলো ভিন্ন হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনুপাতগুলো কিন্তু ভিন্ন নয়, অভিন্ন, হ্যাঁ, অনুপাতগুলো সমান। তাই দেখো এবার বইতে কি বলেছে যে 4 নং থেকে 9 নং ঘরের অনুপাত 6টি। তোমার অন্যান্য সহপাঠীর সাথে মিলিয়ে দেখো যে এগুলো মিলে গেছে নাকি পৃথক হয়েছে। অবশ্যই মিলে গেছে। হ্যাঁ, আমি তোমাদেরকে কিন্তু দুইটা করে দেখিয়েছি এই কারণে যে মিলবে যে সেটা বোঝানোর জন্য। উপরের কাজ থেকে তোমরা কিছু লক্ষ্য করলে কি তোমরা সবাই একটি সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করেছ এবং বাহুগুলোর পরিমাপ ভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত একই হয়েছে। যে যে কথাটা আমি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই বলেছি, বাহুগুলোর পরিমাপ কিন্তু ভিন্ন কিন্তু অনুপাতগুলো কিন্তু সমান হয়েছে, অনুপাতগুলো কিন্তু একই হয়েছে বা অভিন্ন হয়েছে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা জোড়ায় কাজটা শেষ করলাম, চলো এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক। এখানে কি বলছে দেখো এবার, একইভাবে তোমরা যদি একটি সমকোণী ত্রিভুজের যে কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করো তাহলে দেখতে পাবে বাহুগুলোর পরিমাপ ভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত একই হয়েছে। এই পরীক্ষণ থেকে আমরা বলতে পারি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে যে আমরা তো 30 ডিগ্রি দিয়ে বের করেছি, তোমরা চাইলে যে 45 ডিগ্রি 60 ডিগ্রি এগুলো দিয়ে কিন্তু বের করে দেখতে পারো। দেখবা যে তোমরা বাহুর পরিমাপ ভিন্ন নিচ্ছ, ভিন্ন নেওয়ার ফলেও যে কোণের মাপ একই নিচ্ছ, হ্যাঁ, কোণের মাপ একই নিচ্ছ কিন্তু বাহুগুলোর পরিমাপ কি নিচ্ছ, ভিন্ন নিচ্ছ। তখন দেখবে যে কি এই যে 30 ডিগ্রির মতো করে যে 4 থেকে 9 পর্যন্ত যে মানগুলো আমরা বের করছি বা যে অনুপাতগুলো বের করছি সেই অনুপাতগুলো কিন্তু অভিন্ন হচ্ছে, মানে একই রকম আসছে। ঠিক একইভাবে যে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি বের করলেও কিন্তু একই রকম তোমরা দেখতে পাবে, এই কথাটা এখানে বলা হচ্ছে। এই পরীক্ষণ থেকে আমরা বলতে পারি যে কোনো আকারের সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান একই হলে ওই সকল সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পারস্পরিকভাবে সমান হয়, কিন্তু সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান ভিন্ন হলে অনুপাত ভিন্ন হয়। তোমরা যদি 30 ডিগ্রি যদি দিয়ে বের করো সবগুলো দেখবে যে অনুপাত মানে একই হচ্ছে। আর যদি তুমি 30 এবং 60 দুইটা যদি আলাদা আলাদা করে কোণের মাপ দাও তাহলে কিন্তু তার মান কিন্তু ভিন্ন আসবে, মান কিন্তু একই রকম আসবে না। অর্থাৎ আমি যে তোমাদেরকে দুইটা ত্রিভুজ দিয়ে কম্পেয়ার করে দেখিয়েছি সেটা দুটোটা ত্রিভুজের যে কোণের মান নিয়েছে কত, যে 30 ডিগ্রি। সেখানে যদি আমি একটা 30 আর একটা যদি 60 নিই তাহলে কিন্তু এই যে এই মানগুলো যে মিলে গেছে, অনুপাতগুলো যে মিলে গেছে সেরকম কিন্তু অনুপাতগুলো মিলবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ যে আমি যে দুইটা কোণ, দুইটা যে ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যে যে কোণ দুইটা কিন্তু একই নিয়েছে, অর্থাৎ একটা 30 আর একটা 30 নিয়েছি, হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু বাহুগুলোর মাপ যদি আমি ভিন্ন নিয়েছি কিন্তু অনুপাতগুলো সমান এসেছে। কিন্তু আমি যদি একটা 30 আর একটা 60 নিই, হ্যাঁ, বাহুগুলোর মাপ যদিও ভিন্ন নিই কিন্তু এদের অনুপাত সমান আসবে না, সমান আসবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। চলো এবার আরো সামনের দিকে আগাই। 4 নম্বরে বলা হচ্ছে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে। সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হয়। সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করে যত রকমের অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমে
বের করে নিই। অর্থাৎ এই যে প্রথম যে লাইনটা বের করছে বলছে এখানে যে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হয়, যেটা কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে জোড়ায় কাজের মধ্যে করেছি প্রিয় শিক্ষার্থীরা। সেজন্য বলছে সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করে যত রকমের অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমে বের করে নিই। এই ক্ষেত্রে আমাদের কাছে তিনটি বাহু, বিপরীত বাহু, সন্নিহিত বাহু ও অতিভুজ। তাহলে আমাদের কাছে তিনটা বাহু আছে। তিনটা বাহু কি কি? একটা হচ্ছে বিপরীত বাহু, একটা হচ্ছে কি বিপরীত বাহু যেটাকে আমরা লম্ব বলি, কি বলি? লম্ব বলি বা উচ্চতা বলি। আর একটা হচ্ছে কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি? যেটাকে আমরা ভূমি বলি। হ্যাঁ, সন্নিহিত বাহুকে আমরা কি বলি? ভূমি বলি। এবং অতিভুজ, অতিভুজ কি? সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। তিনটি বাহুর যে কোনো দুটিকে ব্যবহার করে কতগুলো অনুপাত তৈরি করা যায় তা কি তোমরা জানো? তোমাদেরকে একটা প্রশ্ন করছে যে তিনটি বাহুর যে কোনো দুটিকে ব্যবহার করে কতগুলো অনুপাত তৈরি করা যায় তা কি তোমরা জানো? একটু চিন্তা করে দেখো, 6টি অনুপাত তৈরি করা যাবে। কয়টি করা যাবে? 6টি অনুপাত তৈরি করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে কিন্তু আমরা জোড়ায় কাজের মধ্যে সেটা করেছিলাম। ওখানে কিন্তু 6টা অনুপাত আমরা নির্ণয় করেছিলাম, অর্থাৎ 4 থেকে 9 পর্যন্ত। কত পর্যন্ত? 4 থেকে 9 পর্যন্ত আমরা কিন্তু 6টা অনুপাত এখানে নির্ণয় করেছি। এই 6টি অনুপাত নির্মরূপ। এই 6টি অনুপাত কি? নির্মরূপ, যেটা তোমরা কিছুক্ষণ আগে করে এসেছো প্রিয় শিক্ষার্থীরা। দেখো, একটা হচ্ছে কি অতিভুজ ভাগের বিপরীত বাহু, অতিভুজ ভাগের বিপরীত বাহু। আরেকটা কি? বিপরীত বাহু ভাগের অতিভুজ, বিপরীত বাহু ভাগের অতিভুজ। আরেকটা হচ্ছে কি অতিভুজ ভাগের সন্নিহিত বাহু। এরপর একটা সন্নিহিত বাহুর ভাগের অতিভুজ। এরপরে সন্নিহিত বাহু ভাগের বিপরীত বাহু। এরপরে বিপরীত বাহু ভাগের সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ ভাগের বিপরীত বাহু মানে কি? উচ্চতা, মানে অতিভুজ ভাগের উচ্চতা। এরপরে বিপরীত বাহু ভাগের অতিভুজ মানে কি? উচ্চতা ভাগের অতিভুজ। এরপরে অতিভুজ ভাগের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি? ভূমি, অর্থাৎ অতিভুজ ভাগের ভূমি। এরপরে সন্নিহিত বাহু ভাগের অতিভুজ, অর্থাৎ ভূমি ভাগের অতিভুজ। এরপর দেখো সন্নিহিত বাহু ভাগের বিপরীত বাহু, অর্থাৎ ভূমি ভাগের উচ্চতা। এরপরে বিপরীত বাহু ভাগের সন্নিহিত বাহু, অর্থাৎ উচ্চতা ভাগের ভূমি। এগুলো সম্পর্কে অবশ্যই তোমরা অবগত আছো এবং তোমরা অবশ্যই খুব ভালো মতো এগুলো জানো। এই 6টি অনুপাতকে গণিতবিদগণ 6টি নাম দিয়েছেন। এই 6টি অনুপাতকে গণিতবিদগণ কয়টি নাম দিয়েছেন প্রিয় শিক্ষার্থীরা? 6টি নাম দিয়েছেন। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যদি অতিভুজ ও ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ থেটা দ্বারা চিহ্নিত করা হয় তবে অনুপাত 6টি হলো সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, এটা কোসেক থেটা হবে, এটা বানানটা একটু ভুল আছে, আমি লিখে দিয়েছি তোমার জন্য, এখানে একটু মানে বর্ণ পড়ে নাই আর কি। কোসেক থেটা, সেক থেটা এবং কট থেটা, এই 6টি অনুপাত বাহুর সাথে যে সম্পর্ক তৈরি করে তা নিম্নরূপ। বাহুর সাথে যে সম্পর্কটা তৈরি করবে সেটা হচ্ছে যে নিম্নরূপ। এবার এই 6টা অনুপাতের সূত্রগুলো আমরা একটু জেনে নেব। প্রথমে সাইন থেটা। সাইন থেটা অর্থ কি? বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ উচ্চতা বাই অতিভুজ। হ্যাঁ, এবার দেখো এখানে উচ্চতা, এটা উচ্চতা হচ্ছে কি এসি, আর অতিভুজ হচ্ছে কি বিসি, সেজন্য এসি বাই বিসি লেখা হয়েছে। এবার পরেরটা দেখো কস থেটা। কোসেক থেটা সমান সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কি এখানে এবি, এবি বাই অতিভুজ হচ্ছে যে বিসি, সেজন্য এখানে চিত্র থেকে লেখা হয়েছে এবি বাই বিসি। এবারে ট্যান থিটা, ট্যান থেটা সমান বিপরীত বাহু অর্থাৎ লম্ব বাই সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে এসি আর ভূমি হচ্ছে যে এবি, অর্থাৎ এসি বাই এবি, যেটা আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি। এরপরে কোসেক থিটা। হ্যাঁ, কোসেক থিটা কি? অতিভুজ বাই বিপরীত বাহু বা লম্ব। অতিভুজ হচ্ছে কি যে বিসি আর লম্ব হচ্ছে যে এসি, সেজন্য এখানে চিত্র থেকে লেখা হয়েছে বিসি বাই এসি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এরপরে সেক থেটা। সেক থেটা সমান হচ্ছে কি অতিভুজ বাই সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে কি বিসি চিত্র থেকে, আর ভূমি হচ্ছে যে এবি, তাহলে বিসি বাই এবি। এবারে এরপরটা হচ্ছে কি কট থেটা। কট থেটা হচ্ছে কি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, অর্থাৎ
ভূমি বাই লম্ব। সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি, আর বিপরীত বাহু বাহু হচ্ছে লম্ব। তাহলে ভূমি ভূমি হচ্ছে কত, এবি, চিত্র থেকে আমরা পাচ্ছি এবি, আর বিপরীত বাহু অর্থাৎ লম্ব হচ্ছে যে এসি, তাহলে এবি বাই এসি। তাহলে সহজভাবে যদি তোমাদেরকে আমি বলতে চাই, সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, কস থেটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, কোসেক থেটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থেটা সমান অতিভুজ বাই ভূমি, কট থেটা সমান ভূমি বাই লম্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলো যদি তোমাদের কঠিন মনে হয়, আমি তোমাদেরকে সহজভাবে একটু বুঝিয়ে দিচ্ছি, যেটা তোমরা মনে রাখতে তোমাদের জন্য সহজ হবে এবং তোমরা দীর্ঘস্থায়ীভাবে সেটা মনে রাখতে পারবে। তোমরা তিনটা শব্দ মনে রাখবে। কি মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা? তিনটা শব্দ মনে রাখবে, লতি, ভূতি, লঘু। লতি, ভূতি, লঘু, এটা বারবার একটু মনের মধ্যে মানে মনোযোগ করবে আর কি, ঠিক আছে? আর তিনটা সিরিয়াল মনে রাখবে, সাইন, কস, ট্যান। সাইন, কস, ট্যান। আমি যে তোমাদেরকে তিনটা জিনিস মনে রাখতে বলছি, সাইন, কস, ট্যান, এই তিনটা জিনিস সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে দেওয়া আছে। দেখো, সাইন, কস, ট্যান, সাইন, কস, ট্যান, এই তিনটার মাধ্যমে বাকিগুলো নির্ণয় করা যায়, সেজন্য এই তিনটা মনে রাখতে বলতেছি। তাহলে বাংলাতে কি মনে রাখবা? লতি, ভূতি, লঘু। লতি মানে কি? ল মানে হচ্ছে লম্ব, বাই তি মানে হচ্ছে অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন। লম্ব বাই অতিভুজ সমান কি? সাইন। এরপর হচ্ছে ভূতি। ভূ মানে হচ্ছে যে ভূমি, বাই তি মানে হচ্ছে যে অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কি? কস। এরপরে হচ্ছে যে লঘু। লঘু মানে হচ্ছে কি? ল মানে হচ্ছে লম্ব, ভূ মানে হচ্ছে যে ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি হলে কি হবে? ট্যান হবে। লম্ব বাই ভূমি সমান কি হবে? ট্যান হবে। তাহলে লতি, ভূতি, লঘু, এই তিনটা জিনিস মনে রাখবে। আর তিনটা যে অনুপাত, সাইন, কস, ট্যান, এগুলো মনে রাখবে। এই তিনটা যদি তোমাদের মনে রাখা হয়ে যায়, প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, আমি এখানে দাগ টেনে বুঝিয়ে দিয়েছি। সাইনের সাথে সম্পর্ক কোসেক, সাইনের সাথে সম্পর্ক কোসেক। দেখো কি সম্পর্ক, এখানে ছিল লম্ব বাই অতিভুজ, এখানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এটার বিপরীত হচ্ছে এটা, এটার বিপরীত হচ্ছে যে এটা, ঠিক আছে? যেটা তোমরা জোড়ায় কাজের মধ্যে করেছিলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে এই যে 4 নাম্বারের সাথে সম্পর্ক কোথার? 9 নাম্বারের। 4 নাম্বারের সাথে সম্পর্ক 9 নাম্বারের, না দুঃখিত, 4 নাম্বারের সাথে সম্পর্ক হচ্ছে যে 8 নাম্বার। দেখো, সন্নিহিত বাহু বাই অতিভুজ, অতিভুজ বাই সন্নিহিত বাহু। সেটা মনে রাখার দরকার নাই, এখানে মনে রাখো তোমরা যে সাইন লম্ব বাই অতিভুজ, আর কোসেক হচ্ছে যে অতিভুজ বাই লম্ব। এবার দেখো, অর্থাৎ সাইনের সাথে কোসেকের সম্পর্ক, এটা মনে রাখবা। এরপর হচ্ছে কস। কস তুমি কি জানো? ভূমি বাই অতিভুজ। কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এটার বিপরীত, এটার বিপরীত। এরপরে ট্যান, তুমি ট্যান জানো, লম্ব বাই ভূমি, তাহলে ট্যানের সাথে সম্পর্ক কটের, এটার বিপরীত, যে লম্ব বাই ভূমি, এটা হবে যাবে কি? ভূমি বাই লম্ব। এখানে চিত্র পাশে আমি দিয়ে দিয়েছি, কোনটা ভূমি, কোনটা উচ্চতা, কোনটা অতিভুজ, হ্যাঁ, এটা বোঝার জন্য। আশা করছি এই 6টা সূত্র নিয়ে আর তোমাদের তেমন কোনো সম্পর্ক মানে সমস্যা থাকার কথা না, এটা তোমরা খুব ভালো মতো বুঝে গেছো। যে তোমরা সবসময় মনে রাখবা যে তিনটা জিনিস মনে রাখবা, আগে সবসময় মনের মধ্যে জপবা যে লতি, ভূতি, লঘু, সাইন, কস, ট্যান। লতি, ভূতি, লঘু, সাইন, কস, ট্যান, হ্যাঁ, এই তিনটা জিনিস সবসময় মনে রাখবা। এই তিনটা মনে রাখলে বাকি তিনটা তোমরা বিপরীত সম্পর্কভাবে করে ফেলতে পারবা, ঠিক আছে? আশা করছি তোমাদের কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো এবার সামনের দিকে আগানো যাক। এই অনুপাতগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত, ট্রাইগোনোমেট্রিক রেশিও বলা হয়। সাধারণত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম সংক্ষিপ্ত রূপে লেখা হয়ে থাকে। এদের পূর্ণ নাম নিম্নরূপ, অর্থাৎ আমরা নিচে সেগুলো দেখব পরের পৃষ্ঠায়। দেখো এবার যেগুলোর আমরা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি সেগুলোর পূর্ণরূপগুলো আমরা একটু দেখে নিই। আমরা যে সংক্ষিপ্ত রূপ হিসেবে SIN সাইন ব্যবহার করি, এটা পূর্ণরূপ হচ্ছে যে SINE। এরপর আমরা সংক্ষিপ্ত COS কস, এটার যে পূর্ণরূপ হচ্ছে যে কোসাইন।
এরপর হচ্ছে আমরা ট্যান যে ব্যবহার করি TAN, সেটার পূর্ণরূপ হচ্ছে যে ট্যানজেন্ট। এরপরে আমরা যে COT কট ব্যবহার করি, এটার পূর্ণরূপ হচ্ছে যে কটেনজেন্ট। এরপরে আমরা যে SEC ব্যবহার করি SEC, এটার পূর্ণরূপ হচ্ছে যে সেকেন্ড। এরপরে আমরা যে কোসেক ব্যবহার করি COSEC, সেটার যে পূর্ণরূপ হচ্ছে যে কোসেকেন্ড। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি যে সিরিয়ালটা শিখিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই সিরিয়ালটা কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। আমি তোমাদেরকে বলছি তিনটা জিনিস মনে রাখতে, সাইন কস ট্যান, পরের তিনটা এসে যাবে। দেখো সেই পরের তিনটাও কিন্তু এরা দিয়ে দিছে, কট সেক কোসেক। তাহলে সাইন হচ্ছে যে 1 নাম্বার, এরপর হচ্ছে কস হচ্ছে 2 নাম্বার, ট্যান হচ্ছে যে 3 নাম্বার, কট হচ্ছে 4 নাম্বার, সেক হচ্ছে যে 5 নাম্বার, আর কোসেক হচ্ছে যে 6 নাম্বার। এই সিরিয়ালটা তোমরা মনে রাখতে হবে। তোমরা প্রথমে সাইন কস ট্যান পড়তে পড়তেই কট সেক কোসেক এই তিনটেও কিন্তু তোমাদের মধ্যে চলে আসবে। এবার তোমাদের জন্য একটা জোড়ায় কাজ দিয়েছে, ত্রিকোণমিতিক অনুপাত পর্যবেক্ষণ করে দেখাও সাইন টিটা ও কোসেক টিটা দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায়। নিচের ছকে দুইটি উদাহরণ করে দেওয়া হয়েছে, বাকি সম্পর্কগুলো তোমরা চিন্তা করে বের করে ছকে লেখো। এই কাজটি করার জন্য আমি তোমাদেরকে একটা নিয়ম দেখাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তোমাদেরকে অবশ্যই এই যে এখানে বইয়ের মধ্যে যে ক্রমটা দেওয়া হয়েছে, এই ক্রমটা অবশ্যই যে কোনোভাবে তোমাকে মনে রাখতে হবে। সবসময় জপে জপে তোমরা এগুলো মনে রাখবা। সাইন কস ট্যান, কট সেক কোসেক, সাইন কস ট্যান, কট সেক কোসেক, এই সম্পর্কটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা কিভাবে এই সূত্রগুলো মানে নিয়ে আসতে পারি সেটা এবার শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে 777 এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করবে। এখানে প্লাস চিহ্নের মাধ্যমে তোমাকে আনতে হবে, অর্থাৎ কার সাথে কার বিপরীত সম্পর্ক সেটা বোঝার জন্য। অর্থাৎ বিপরীত সম্পর্ক বোঝার জন্য তোমাদেরকে এই 777 জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন যে আমি যদি 1-এর সাথে এই 6 যোগ করি, দেখো 1 + 6 কী পাই আমরা? 7 পাই। তাহলে আমাদের বলা হচ্ছে কি যে 777-এর মধ্যে আমরা একটা 7 পেয়ে গেছি, যে 1 অর্থাৎ সাইনের সাথে কোসেকের সম্পর্ক। সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের সম্পর্ক। যেহেতু সাইনের সাথে কোসেকের যে সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি যে সাইন টিটা, 1 নাম্বার সূত্র লিখলাম যে সাইন টিটা বা তেটা ইকুয়াল টু 1 / কোসেক তেটা, ঠিক আছে? অর্থাৎ যে সাইনের সাথে আমাদের যে কোসেকের সম্পর্ক। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বরে আমরা লিখতে পারি যে কোসেক টিটা ইকুয়াল টু বা কোসেক তেটা ইকুয়াল টু 1 / সাইন তেটা, অর্থাৎ বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। এবার আমরা যে 2 নাম্বার যে 7টা নিয়ে আসবো। দেখো 2 এর সাথে 5 যোগ করলে তাহলে 2 + 5 ইকুয়াল টু কী হয়? 7। তাহলে আমরা এখন প্রথম 7টা নিয়ে আসছি, দ্বিতীয় 7টা আনতেছি। তাহলে কার সাথে কার সম্পর্ক? কসের সাথে সেকের সম্পর্ক। কার সাথে কার সম্পর্ক? কসের সাথে সেকের সম্পর্ক। তাহলে আমরা 3 নাম্বার লিখতে পারি যে কস তেটা ইকুয়াল টু লিখতে পারি 1 / সেক তেটা। ঠিক একইভাবে বিপরীতভাবে আমরা লিখতে পারি সেক তেটা ইকুয়াল টু 1 / কস তেটা। নিশ্চয়ই এটা বুঝতে পারছো। তাহলে আমরা 2টা 7 নিয়ে আমরা 4টা সূত্র রেডি করছি, ঠিক আছে? এরপর আমরা যে 3 নাম্বার 7টা রেডি করব। কীভাবে রেডি করব? দেখো 3 নাম্বার রেডি করার জন্য আমার এখানে 3 এবং 4 অর্থাৎ 3 + 4 ইকুয়াল টু কত হয়? 7। তাহলে আমরা এই যে পরের 7টা পেয়ে গেছি। কার সাথে কার? ট্যানের সাথে কট। তাহলে আমরা 5 নাম্বার সূত্র লিখতে পারি ট্যান তেটা ইকুয়াল টু 1 / কট তেটা। ঠিক একইভাবে আমরা 6 নাম্বার সূত্র লিখতে পারি কট তেটা ইকুয়াল টু বিপরীতভাবে 1 / ট্যান তেটা। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা এই 6টা সূত্র তোমরা খুব ভালো মতো বুঝে গিয়েছো। এই 6টি সূত্র ছাড়াও প্রিয় শিক্ষার্থীরা আমরা তো এখানে 6টি সূত্র শিখলাম যে সাইন টিটা ইকুয়াল টু 1 / কোসেক টিটা, কোসেক টিটা ইকুয়াল টু 1 / সাইন টিটা, কস টিটা ইকুয়াল টু 1 / সেক টিটা, সেক টিটা ইকুয়াল টু 1 / কস টিটা, ট্যান টিটা ইকুয়াল টু 1 / কট টিটা, কট টিটা ইকুয়াল টু 1 / ট্যান টিটা। এছাড়াও আরও 2টা স্পেশাল সূত্র আছে। এই সূত্রগুলো হচ্ছে কি, ট্যান টিটা ইকুয়াল টু হাফ মানে হচ্ছে যে এখানে হাফ মানে হচ্ছে কি দেখো 1 এবং 2,
তাহলে 1 হচ্ছে যে সাইন থিটা আর 2 হচ্ছে যে কস থিটা। তাহলে আমাদের ট্যান থিটা সমান আমরা পাবো যে এখানে 1 এর জন্য সাইন থিটা বা সাইন থিটা বাই 2 এর জন্য কস থিটা। ঠিক আছে, ঠিক একইভাবে কটের জন্য আমরা পাবো এটার বিপরীত যে কস থিটা বাই সাইন থিটা। এই দুটো হচ্ছে যে স্পেশাল সূত্র। আশা করছি এই স্পেশাল সূত্রগুলো তোমরা বুঝে গিয়েছো। দুইটা এখানে লিখে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, বাকি দুইটা আমাদেরকে লিখতে বলছে যে সেক থিটা ইকুয়াল টু যে অতিভুজ বাই সন্নিহিত বাহু ইকুয়াল 1 বাই সন্নিহিত বাহু হচ্ছে যে সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ এটার অনুপাত করলে যে এখানে যে এটাকে আমরা কি করব, বিপরীতকরণ করে ফেলবো তখন যে 1 বাই সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান হচ্ছে যে কস থিটা। এরপর দেখো কট থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু দোনোটাকে অতিভুজ দ্বারা ভাগ করা হয়েছে, যে সন্নিহিত বাহু বাই অতিভুজ, এখানে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে যে এটা আবার যদি আমরা ভাগ করে গুণ চিহ্ন দিয়ে যে এটা এই পাশে লিখি তখন এটা বিপরীতকরণ করে কাটাকাটি করে কিন্তু এটাই আবার থেকে যাবে। তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা আর বিপরীত বাহু বাই অতিভুজ সমান হচ্ছে যে সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে এত কষ্ট করে মনে না রেখে তোমাদেরকে যে আমি এখানে যে এদিকে 6টা আর এখানে স্পেশাল 2টা সহ মোট 8টা যে সূত্র দিয়ে দিছি, এই সূত্র 8টা মনে রাখলেই তোমরা কিন্তু এগুলো করতে পারবে। যেমন প্রথমে দেখো এখানে সেক থিটা বের করতে বলছে, তাহলে সেক থিটা সমান আমরা কি জানি, সেক থিটা সমান আমরা এখানে শিখে আসছি দেখো 1 বাই কস থিটা, তাহলে আমরা এখানে লিখেছিও কিন্তু 1 বাই কস থিটা। এরপরে কি এখানে দেখো এখানে কট থিটা, তাহলে কট থিটা সমান আমরা স্পেশাল সূত্রের মধ্যে কি শিখছি দেখো যে কট থিটা সমান শিখছি কস থিটা বাই সাইন থিটা, সেটাই কিন্তু আমরা এখানে লিখেছি যে কস থিটা বাই সাইন থিটা। আশা করছি যে তোমরা যদি এই সূত্রগুলো মনে রাখতে পারো, এই নিয়মটাই মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য সব এই যে সূত্রগুলো যে 8টা যে বিপরীত সূত্র আছে সেই সূত্রগুলো শেখা হয়ে যাবে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি যে 146 পৃষ্ঠার 5 নাম্বার বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান এখান থেকে শুরু করব। গণিতের শিক্ষণ অভিজ্ঞতা 6 পরিমাপের ত্রিকোণমিতি এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। আগামী তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ধন্যবাদ।